ওয়ালপ্যাড 10H Pro Max ওয়ালপ্যাড 10H নিয়ে আরও প্রায় 11 মাস আগে আমাদের চ্যানেলে একটা রিভিউ গিয়েছিল। তো এবারে প্রো ম্যাক্স চলে আসছে। প্রো ম্যাক্সের ম্যাক্স কোন কোন জায়গায় সেটা তো আজকে জানবোই আমরা। বাট বাংলাদেশ মার্কেটে কিন্তু ওয়ালটনের প্যাডগুলোর বেশ ভালো জনপ্রিয়তা রয়েছে এবং আমার তো মনে হয় মোবাইলের চাইতে এই জায়গায় বরং ওরা অনেক বেশি ভালো করছে। মোবাইল সেক্টরটাতে আমরা দেখতে পাই ওভার প্রাইসড, দাম অনুযায়ী ঠিকঠাক কিছু অফার করতে পারে না, সেই জায়গায় ওরা কিন্তু ট্যাবের মার্কেটটায় বেশ ভালোই করার ট্রাই করে এবং এই ট্যাবলেটটাও বলতে পারেন সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে 128GB ভ্যারিয়েন্ট এবং দাম রেখেছে ওরা 25,550 টাকা। এই প্রাইস পয়েন্টে যদি আমরা একটু খুঁজে দেখতে চাই তাহলে হয়তো বা আমরা কয়েকটা ব্র্যান্ডের ট্যাব অবশ্যই পেয়ে যাব, নন ব্র্যান্ড এবং ব্র্যান্ডের মধ্যে আমরা পেয়ে যাব হচ্ছে অনারের। বাট সেগুলোতে আপনি আবার ওই র্যামটা অনেকটাই কম পাবেন। কম দামি ট্যাবের ক্ষেত্রে আমি যে বিষয়টা সবসময় ফেস করেছি, র্যামের ঘাটতি এবং খুব স্লোভাবে কাজ করে, অর্থাৎ ইউআইটাই একটু জট মনে হয়। তো র্যামটা একটু বেশি থাকলে ওই দিক থেকে সুবিধা পাওয়া যায়, যেহেতু এই কম দামি প্যাডগুলোর ইউআইয়ের দিকেও ততটা গুরুত্ব দেওয়া হয় না। সে যাই হোক না কেন, ওয়ালপ্যাড 10H Pro Max দেশের মার্কেটে দুইটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, হোয়াইট সিলভার, ডার্ক গ্রে। এটার ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লাগছে। যেমন নেটওয়ার্কের বারগুলো কিন্তু একটা সাইডে রাখা হয়েছে। বাই দ্য ওয়ে, এটা টোটাল বডি ফ্রেমটা অ্যালুমিনিয়ামে তৈরি, ব্যাক প্যানেলও অ্যালুমিনিয়ামে তৈরি, সেই সাথে ক্যামেরার ডিজাইন এবং এই সাইডের অ্যান্টিনার ডিজাইনটা সব মিলে একটা ফিউচারিস্টিক টাইপের ভাইব ক্রিয়েট করে বা টেকি একটা ভাইব আছে, ভালো লাগছে দেখতে আর কি। খুব বেশি মোটাসোটা না এবং ওয়েটের দিক থেকেও অনেকটা বেশি হবে না। আপনি চাইলে এটা মানে এক হাতে নিয়েও কিছু সময় ক্যারি তো করতে পারবেন, দুই হাতে ধরে থাকলে আর প্যারার কোনো কারণ নেই। স্পিকার গ্রিল আমরা দেখছি চারটা, তবে পাইনি কিন্তু 3.5mm হেডফোন জ্যাক, যেটা আমি মিস করছি। ওইটা দিতে পারতো, হ্যাঁ এটুকু থিকনেসে চাইলেই দেওয়া যায়। আপনি টাইপ সি যে ইয়ারফোনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া বডিতে কিন্তু এই যে কানেক্টর রয়েছে, আপনি যেমন ধরুন কিপ্যাড কানেক্ট করতে পারেন। বাই দ্য ওয়ে, এর সাথে একটা ব্লুটুথ কিবোর্ড কিন্তু ফ্রিতেই দেওয়া আছে, যেটা আপনারা এর বক্সেই ফ্রিতে পেয়ে যাচ্ছেন ওই প্রাইসের মধ্যেই, সাথে আবার একটা ফ্লিপ কভারও থাকবে। তবে একটা স্টাইলাস যদি এই দামের মধ্যেই থাকতো তাহলে ব্যাপারটা আরও জোস হতো। আবার এমনটাও করতে পারতো, একটা স্টাইলাস দিয়ে হয়তো অল্প কিছু টাকা বাড়িয়ে নিয়ে ওরকম একটা প্যাকেজ রাখতে পারতো চাইলে। যাই হোক, এমনিতে বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি শক্তপোক্ত মনে হয়েছে এর সাইজ অনুযায়ী। অন্যদিকে ডিসপ্লের চিন বেজেল বেশ মোটাই, এটা আরও একটু ন্যারো রাখা উচিত ছিল। এটা আপনাদের কাছে বেশ মোটা মনে হবে, ইভেন আমার কাছেও মনে হচ্ছে। এতে করে একটা সুবিধা আছে, আবার অসুবিধাও আছে। অসুবিধাটা হলো ওই যে দেখতে গেলে মনে হবে বেজেলটা একটু বেশি মোটা মনে হচ্ছে এই সময় দাঁড়িয়ে, 2025 সালে দাঁড়িয়ে। অন্যদিকে যখন কিনা আপনি দুহাত দিয়ে ভাবে ধরবেন তখন টাচ এরিয়াতে হাত পড়ছে না, এইটা হলো কি একটা সুবিধা। যাই হোক, ডিসপ্লে সাইজ 10.36 ইঞ্চ। এটা ইনসেলের একটি প্যানেল যা ফুল এইচডি রেজুলেশনের। রেজুলেশন বলতে গেলে 2000x1200। সাইজ অনুযায়ী এই রেজুলেশনটা মোটামুটি এই প্রাইস পয়েন্ট থেকে স্ট্যান্ডার্ড বলা যায়। তবে খুব কাছ থেকে নিয়ে দেখতে গেলে আপনার কাছে মনে হতে পারে আরেকটু রেজুলেশন হলে ভালো হতো বা আরেকটু পিপিআই থাকলে পরে এই ডিসপ্লেটা আরও বেশি ভালো লাগতো। আমি এখানে আরেকটা জিনিস মিস করছি, হাই রিফ্রেশ রেটের ব্যাপারটা, যেটা আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে অবশ্যই থাকা উচিত। অ্যাটলিস্ট 90 হার্জ আর 120 হার্জ থাকলে আরও দারুণ হতো। তবে এটার কালার রিপ্রোডাকশন খারাপ না, অ্যাজ এ ইনসেল প্যানেল এটার কালার রিপ্রোডাকশন ভালোই বলতে হচ্ছে। টাচ রেসপন্সের দিক থেকেও আমি বলবো এটা রেসপন্সিভ এনাফ। বাট ব্রাইটনেসটা ইনডোরের জন্য তো ঠিক আছে, কিন্তু আউটডোরে বা যেখানে একটু হেভি লাইট রয়েছে সেই জায়গায় মনে হবে কিছুটা স্ট্রাগল করছে। আরেকটু ব্রাইটনেসের প্রয়োজন ছিল অবশ্যই। এমনিতে যারা কিনা মিডিয়া কনজাম্পশন করবেন, ভিডিও দেখবেন ইনডোরে, তাদের কাছে কিন্তু এই ডিসপ্লেটা আবার ভালো লাগবে। ওই যে বললাম কালারটা মোটামুটি পপ আপ টাইপের একটা কালার দিতে পারে, আর যেহেতু একটা মোটামুটি বড় সাইজের ডিসপ্লে, যখন আপনি ভিডিও দেখবেন ওই ব্যাপারটা ভালো লাগার কথা। এছাড়াও স্টুডেন্টদের জন্য রিকমেন্ড করার মতো, ইভেন একটা স্ট্যান্ডার্ড সাইজেই আছে, সো সেই জায়গাটাও আসলে এটা সার্ভ করতে পারবে। তবে এই ডিসপ্লেতে কী ধরনের প্রোটেকশন রয়েছে এই ব্যাপারটা আমি শিওর না, একটু যত্নশীল হওয়া উচিত। ট্যাবটার অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ওয়ালটনের মোবাইলের জন্য যে অপারেটিং সিস্টেমটা দেখি আমরা ওইটা না, কিন্তু এটা ট্যাবের জন্য স্পেশালি কাস্টমাইজড। যদিও এখানে অনেক দারুণ ফিচার পাবেন না, বরং এখানে আরও একটু কাস্টমাইজেশনের সুযোগ দিলে বোধহয় বেশি ভালো হতো। তবে ডে টু ডে টাস্কগুলো সামলানোর জন্য বা একটা ট্যাবের যে পারপাসগুলো হয়ে থাকে, মাল্টি উইন্ডো থেকে শুরু করে মাল্টিটাস্কিংয়ের যে কাজবাজ, সেগুলো করা যাচ্ছে। বেসিক যে ফিচারগুলো সেগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন অবশ্যই। বাট আপনি আসলে কয়টা আপডেট পেতে পারেন এই ব্যাপারটা নির্দিষ্ট করে আমরা জানতে পারিনি, এবং আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে এই আপডেটের ব্যাপারটা আবার খুব একটা পাবেন না। বাট আমাদের দেশি ব্র্যান্ডের এই জায়গায় ফোকাস দেওয়া উচিত, যেহেতু বাংলাদেশের মার্কেটে ট্যাবের একটা বড় জায়গা রয়েছে কিন্তু তেমন কোনো ব্র্যান্ড এখানে কাজ করছে না। অন্যদিকে ওয়ালটন আবার এই জায়গাটায় মোটামুটি ভালো করছে, সুতরাং কেন তাদের এই জায়গাটায় ফোকাস দেওয়া উচিত না বলেন? অবশ্যই উচিত। সো আই হোপ ওয়ালটন এই বিষয়গুলোর দিকে নজর রাখবে। অন্যদিকে প্রসেসর হিসেবে রয়েছে বহুল পরিচিত MediaTek Helio Z99, যা আমরা এরকম প্রাইস পয়েন্টের অনেক ফোনে পেয়ে অভ্যস্ত। এখনও আপনি হয়তো কিনতে গেলে পাবেন, বেশ কিছু ডিভাইস রয়েছে। আর এটার সাথে আমরা 8GB র্যাম পেয়ে যাচ্ছি এবং 128GB স্টোরেজ রয়েছে। LPDDR4X এর র্যাম, এবং আপনি এখানে যে কার্ড স্লটটা পাচ্ছেন সেখানে একটা মেমোরি কার্ড এবং একটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটা সেলুলার। মেমোরি কার্ডের ক্ষেত্রে সর্বোচ্চ আপনি 256GB পর্যন্ত এখানে ব্যবহার করতে পারবেন, আর সিমটা কিন্তু ন্যানো। এখন ঘটনা হলো 256 এর চাইতে বরং আরেকটু অ্যাটলিস্ট 512 এরকম রাখা উচিত ছিল। অনেকেই চায় তার ট্যাবের মাঝে আরও বেশি স্টোরেজ থাকুক এরকম আর কি।
সো সেক্ষেত্রে সুবিধা হতো। আর MediaTek Helio Z99 এটা একটা ডিসেন্ট পারফরমেন্স দেওয়ার মতো প্রসেসর, এর চাইতে বেটার প্রসেসর যুক্ত আপনি আনঅফিসিয়াল ট্যাবে পেয়ে যাবেন, অফিসিয়াল খুঁজলে হয়তো পেতে পারেন। আর এটা নিয়ে বলতে গেলে MediaTek Helio Z99 তো এর আগে আমরা ব্যবহার করছি বিভিন্ন ফোনের সাথে, আমরা জানি যেহেতু এইখানে একটু বড় ডিসপ্লেকে ওর সামলাতে হচ্ছে, তো আপনি যদি গেমিং টেমিং করতে চান এই Z99 যুক্ত অন্য স্মার্টফোনের তুলনায় পারফরমেন্স কিছুটা ড্রপ করতে দেখবেন এখানে, এবং গ্রাফিক্স আপনার কাছে ততটা বেটার মনে হবে না, এটাই স্বাভাবিক। তো আমরা একটু ভারী গেমও প্লে করে দেখছিলাম, অ্যাজ এক্সপেক্টেড রেজাল্টই দিচ্ছিল, মাঝে মধ্যে ল্যাগের দেখা পেয়েছি। লোয়ার সেটিংসে খেললে আপনি তুলনামূলকভাবে বেটার আউটপুট পাবেন। অন্যদিকে যদি আপনি 2D টাইপের গেম টেম খেলতে চান দেন ওকে ফাইন, ঠিক আছে, ওগুলো আপনার সময় কাটানোর মতো একটা রেজাল্ট অবশ্যই ডেলিভার করতে পারছে। আর ডে টু ডে টাস্কের যে বিষয়টা, সেখানে এসে আমরা এই যে র্যামটা বেশি পাওয়াতে মাল্টিটাস্কিংয়ে একটা হেল্প করতে দেখছি, খুব একটা চপিনেস বা আসলে আমি কম দামি ট্যাবের ক্ষেত্রে যে বিষয়টা এর আগে আমার অনেকবার এক্সপিরিয়েন্স হয়েছে, খুব ল্যাগি স্লো, মানে চলবে খুব মানে আস্তে আস্তে দুর্বলভাবে চলে। তো সেই জায়গায় ওর র্যামটা বেশি থাকাতে ও কিন্তু মোটামুটি ভালো একটা রেজাল্ট দিচ্ছে। ইভেন আমরা বেশ কিছু অ্যাপ ইনস্টল করে সেগুলোতে প্রেশার দিয়েও দেখছিলাম যে আসলে ও নিতে পারছে কিনা। তো র্যামটা বেশি থাকাতে ম্যানেজমেন্ট মোটামুটি হলেও কভার আপ করতে পারছে আর কি। যদিও বা আমি খুশি হতাম এখানে আরেকটু বেটার কোনো চিপ দিয়ে যদি ওরা নিয়ে আসতো, অ্যাটলিস্ট নিউ জেনারেশন মানে Z99-এর নিউ ভার্সন 100 নিয়ে আসলেও আরেকটু বেটার কিছু পাওয়া যেত আর কি। এই আচ্ছা, এরপরে ক্যামেরা, আসলে ট্যাবের ক্যামেরা দিয়ে তো আমরা কেউ ছবিভাবে তুলি না, কখনো তোলাও হবে না আপনার হয়তো। ভিডিও কলিংয়ের জন্য আমি দেখলাম ঠিকঠাকই আছে। যদি ইমপ্রুভমেন্টের বেলায় বলতে গেলে ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিন্তু এবার আমরা দেখছি এখানে 8 মেগাপিক্সেল রয়েছে, যেখানে আগেরটাতে কিন্তু 5 মেগাপিক্সেল ছিল যত মনে পড়ে। আর এটার রিয়ারের ক্যামেরা আবার 13 মেগাপিক্সেলের। ছবি তো কয়েকটা আপনাদের জন্য রয়েছে, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, বাট ভিডিও কলিংয়ের জন্য ফাইন। স্পিকার 4টা রয়েছে, স্টেরিও সাউন্ড তো পাবেন, হ্যাঁ লাউডনেস ভালো আছে এবং ক্লারিটিও ভালো, বাট বেজের একটু ঘাটতি মনে হবে। মানে ট্যাব থেকে আমরা মোবাইলের মতো সাউন্ড আশা করি না, ট্যাব থেকে আরও একটু বেটার সাউন্ড, আর একটু কি বলে একটু ডেপথ থাকবে ওরকম, ওই ফিলটা আসলে আমি পাচ্ছিলাম না, বাট লাউড এনাফ এবং অন্যদিকে ক্লিয়ার সাউন্ড দেয়। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.2 রয়েছে, যেটা আমার কাছে পুরাতন মনে হয়েছে। অবশ্যই এইখানে আরও ইমপ্রুভমেন্টের দরকার ছিল, প্রয়োজনীয় বেশ কিছু সেন্সর যেতে আছে। আর ব্যাটারি রয়েছে 8000 mAh-এর, যা মানে একটা ট্যাব আসলে তো ব্যবহার করা হয় অন্যভাবে। এখন যদি আমি এভাবে বলি আপনি মুভি টুভি দেখবেন একদম দিনে মানে পুরো একটা মোবাইলের মতো করে চালাবেন, তাহলেও এইটা আপনি একদিন ইজিলি চালাতে পারবেন। অন্যদিকে যদি ট্যাবের মতো করে চালান, যে আজকে ব্যবহার করছেন কিছু সময় আবার ফেলে রাখছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা 2 থেকে আড়াই দিনের মতো একটা ব্যাকআপ আপনাকে দিতে পারবে। তবে চার্জারটা অবশ্যই ছোট হয়ে যায়, 18 ওয়াটের চার্জার রয়েছে বক্সে, এইটা আরেকটু বড় করতে পারতো, অ্যাটলিস্ট 33 ওয়াট তো মাস্ট দেওয়া উচিত ছিল, যেহেতু ব্যাটারিটা আবার বড়। ভালো ছিল টোটাল প্যাকেজের সাথে এই জিনিসটা, আপনি সাথে একটা কিবোর্ড, এই দ্বারা আসতে সাথে একটা কিবোর্ড পেয়ে যাচ্ছেন। এইটা আবার ম্যাগনেটিক, আপনার ওই ফ্লিপ কাভারের সাথেও লেগে থাকবে, আবার যখন কিনা কাভারের মধ্যে রাখবেন পুরো দস্তুর একটা আপনি ল্যাপটপের মতো করে ব্যবহার করতে পারছেন, ওই ফিলটা আপনার কাছে ভালো লাগবে আর কি। তবে আমি খুশি হতাম আরও বেশি যদি একটা স্টাইলাসের সাথে দেওয়া হতো, আইদার এর দাম মোটামুটি 23-এর মধ্যে লক করা যেত, তাহলে এটা আরও সুন্দর গুছানো প্যাকেজ হতে পারতো। তারপরে স্টিল এইটা কিন্তু মার্কেটে যদি আমরা অন্য কোম্পানির সাথে বা বাইরের কোম্পানির সাথে যদি কম্পেয়ার করতে চাই, তাহলে হেড টু হেড কম্পিটিশন দেওয়ার মতো ক্ষমতা রাখছে। বাট হ্যাঁ, কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ আছে এখনো ওয়ালটনের, যেটা বললাম ওরা এই আপডেটের ব্যাপারগুলো নিয়ে একটু কাজ করা উচিত, ইউআই আর একটু কাজ করা উচিত, তাহলে মনে হয় ট্যাব নিয়ে অনেক দূরে যাওয়ার মতো একটা সুযোগ আছে ওয়ালটনের জন্য। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ট্যাব কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর এটা আসলে বিশেষ করে কাজে লাগবে স্টুডেন্ট যারা রয়েছেন এবং মিডিয়া কনজাম্পশন যারা করেন, টুকটাক হালকা পাতলা গেমিং টেমিং করবেন এবং আপনার এরকম একটা জায়েন্ট স্ক্রিন দরকার, শক্তপোক্ত গুড এনাফ, তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারেন। আই হোপ ভালো লাগার কথা।